সমুদ্র দুনিয়া থেকে বিচ্ছিন্ন হবে ইউক্রেন, কড়া হুঁশিয়ারি পুতিনের। তুরস্ক এনেছে পাইলটবিহীন ফাইটার জেট, যা নেই আর কারো কাছে। মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে বেড়েছে শঙ্কা। নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। সমুদ্র পথেও গড়বে শক্ত প্রতিরোধ। ইরানের আকাশে রুশ ফাইটার জেট, সুপারসনিক যুদ্ধবিমানে কাঁপছে ইসরায়েল। গোপন ফোন কলে ট্রাম্প মাদুরো, পর্দার আড়ালে চলছে নতুন খেলা। গাজায় আবারও নতুন উত্তেজনা, সুড়ঙ্গে ফিলিস্তিনি যোদ্ধাদের হত্যার দাবি ইসরায়েলের। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি সপ্তাহের বিশ্বের সঙ্গে আছি আমি সুপ্তি রায়। রাশিয়া ইউক্রেন সংঘাতের উত্তেজনা এবার সমুদ্রপথেও ছড়িয়েছে। সাম্প্রতিক হামলায় রুশ ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার পর পরিস্থিতি দ্রুতই জটিল হয়ে উঠছে। হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যা আঞ্চলিক নিরাপত্তা থেকে শুরু করে বৈশ্বিক বাণিজ্য সহ সবকিছুর উপরই প্রভাব ফেলতে পারে। বিস্তারিত জানাবো প্রতিবেদনে। একটা দেশ সমুদ্রকে শুধু জীবন রেখা হিসেবে নয়, দেখে নিজের বেঁচে থাকার জায়গা হিসেবে। আর সেই সমুদ্রই হঠাৎ পরিণত হচ্ছে ভয় আর অনিশ্চয়তার এক বিশাল মঞ্চে। সাম্প্রতিক হামলায় রুশ পতাকাবাহী ট্যাঙ্কারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর যেন পুরো এলাকা প্রবেশ করেছে এক নতুন উত্তেজনার ঘূর্ণিতে। বাতাসেও টের পাওয়া যায় অদৃশ্য এক চাপ, যেন ঝড়ের আগে জমে আছে ভারী অন্ধকার। আর এই অন্ধকারের মাঝেই 2 ডিসেম্বর মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হঠাৎই তুললেন আলোড়ন। তার কথায় ছিল কাঁপিয়ে দেওয়া সতর্কতা। ইউক্রেন যদি এসব হামলা চালিয়েই যায়, তাহলে রাশিয়া শুধু জবাবই দেবে না, দিতে পারে আরো বড় ধাক্কা। তিনি বলেন, রুশ জাহাজে এসব হামলা হয়েছে সেগুলো ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দস্যুতা। আর দস্যুতা চলতে থাকলে প্রথমে ইউক্রেনের বন্দরকেই করা হবে লক্ষ্যবস্তু, তারপর সেখানকার যে কোনো জাহাজ। সংবাদ মাধ্যম আল জাজিরা ও কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই চিত্র। শুধু এখানেই শেষ নয়, পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমি বলছি না আমরা করব, কিন্তু আমরা সম্ভাব্যতা যাচাই করব। যেসব দেশ ইউক্রেনকে সহায়তা করেছে তাদের জাহাজের উপর হামলা চালানোর কথা। ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়ে পুতিন বলেন, সবচেয়ে বড় বিকল্প হলো ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে ফেলা। তখন দস্যুতা করা আর সম্ভব হবে না। পুতিন আশা প্রকাশ করেন, ইউক্রেনের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব হয়তো ভেবে দেখবে এই হামলা চালিয়ে আদৌ কোনো লাভ হচ্ছে কিনা। তার কথার ভেতরেই ছিল সেই চাপা ইঙ্গিত। যুদ্ধের দাগ শুধু যুদ্ধক্ষেত্রেই পড়ে না, পরে মানুষের সিদ্ধান্তেও। গেল 2 দিনে রাশিয়ার অন্তত 3টি ট্যাঙ্কারে হয়েছে হামলা। ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, সামুদ্রিক ড্রোন ব্যবহার করে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এসব জাহাজ। বিশ্বজুড়ে আকাশ যুদ্ধের ধারণা দ্রুতই বদলে যাচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রে এখন তুরস্ক। দেশটি প্রথমবারের মতো সফলভাবে পরীক্ষা চালিয়েছে এমন এক যুদ্ধবিমান, যা পাইলট ছাড়াই আকাশ থেকে আকাশে নিখুঁতভাবে ছুড়বে ক্ষেপণাস্ত্র। প্রযুক্তিগত এই অগ্রগতি ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিস্তারিত হাওলাদার শামীমের প্রতিবেদনে। চলছে ভয়ঙ্কর আকাশ যুদ্ধ, আর সেখানে আঘাত হানছে এমন এক যুদ্ধবিমান যেটাতে নেই কোনো চালকের অস্তিত্ব, না ককপিট না পাইলট। তবুও এমন নিখুঁত নিশানা যা চোখে না দেখলে বিশ্বাসই করা মুশকিল। এখন প্রশ্ন, কারা এনেছে এই বিমান? উত্তরটা হলো এরদোয়ানের দেশ তুরস্ক। শুধু তাই নয়, প্রথমবারের মতো এই মনুষ্যবিহীন যুদ্ধবিমান থেকে তারা চালিয়েছে আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা। এটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে করেছে আঘাত। সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ডের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। তুরস্কের এই মনুষ্যবিহীন যুদ্ধবিমানের নাম বাইরক্তার কিজেলেলমা। দেশটির শীর্ষ প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি বাইকার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছে অত্যাধুনিক এই সমরাস্ত্র। তুরস্কের সিনোপ উপকূলে চালানো হয়েছে কিজেলেলমার সফল পরীক্ষা। পরীক্ষার সময় এটি আকাশ থেকে আকাশে নিখুঁত নিশানায় গোকদোগান ক্ষেপণাস্ত্র ছুড়ে আঘাত এনেছে দৃষ্টিসীমার বাইরে থাকা একটি জেট ইঞ্জিন চালিত লক্ষ্যবস্তুতে। গেল রোববার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাইকার। বাইরক্তার কিজেলেলমা প্রথমে নিজের মুরাদ অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে AESI রাডার দিয়ে শনাক্ত করে ক্ষেপণাস্ত্র। এরপর সেটি অনুসরণ করে নিজের ডান ও বাঁ পাখার নিচ থেকে নিখুঁত নিশানায় ছোড়ে ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, বরং এই সফল পরীক্ষার মাধ্যমে বাইরক্তার কিজেলেলমা বিশ্বে প্রথম এবং একমাত্র মনুষ্যবিহীন আকাশযান হিসেবে অর্জন করেছে আকাশ থেকে আকাশে যুদ্ধের সক্ষমতা।
তুরস্কের মেরজিফন বিমানঘাঁটি থেকে চালানো হয় এই পরীক্ষা। বাইরক্তার কিজেলেলমার সঙ্গে 5টি F-16 যুদ্ধবিমানও অংশ নিয়েছে এই পরীক্ষায়। এর মাধ্যমে মনুষ্যবিহীন ও মানুষবাহী যুদ্ধবিমানের যৌথ অংশগ্রহণে ভবিষ্যৎ আকাশযুদ্ধ কেমন হতে পারে তার একটি নমুনা তুলে ধরা হয়েছে বিশ্বের সামনে, যার ফলে আকাশযুদ্ধে শুরু হলো পাইলটবিহীন যুদ্ধবিমানের এক নতুন অধ্যায়। আরেকটি বাইরক্তার AKINCI মনুষ্যবিহীন যুদ্ধবিমানও সঙ্গে ছিল এই অভিযানে, যা আকাশ থেকে রেকর্ড করেছে পুরো ঘটনার ভিডিও। কিজেলেলমা খুব একটা ধরা পড়ে না শত্রুর রাডারে, সেই সঙ্গে উন্নত সেন্সর ব্যবস্থার মাধ্যমে এটি দূর থেকেই শনাক্ত করতে পারে শত্রু বিমান, তাও আবার শত্রুর চোখে নিজেই ধরা পড়ার আগেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে আবারও ছড়িয়েছে আলোচনা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর এই ব্যক্তি সুস্থ আছেন তা নিয়ে উঠছে প্রশ্ন। সম্প্রতি তিনি করিয়েছেন MRI, এরপরই বিশ্বজুড়ে উঠেছে গুঞ্জন, কিন্তু হোয়াইট হাউস বলেছে উদ্বেগের নেই কোনো কারণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী তথা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষটি নাকি অসুস্থ, এমনটাই ছড়িয়েছে সর্বত্র। এর মূল কারণ সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই করিয়েছেন MRI, এরপরই শুরু হয়েছে গুঞ্জন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিটির বয়স তার কাজের উপর প্রভাব ফেলছে কিনা তা নিয়ে একের পর এক প্রশ্ন করছেন অনেকেই। তবে এই অস্বস্তির মাঝেই হোয়াইট হাউস জানায় শরীর স্বাস্থ্য ভালো আছে ডোনাল্ড ট্রাম্পের। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গতকাল সোমবার জানান, সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের যে MRI পরীক্ষা করা হয়েছিল তা ছিল তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষারই অংশ। এতে দেখা যায় তার হৃৎপিণ্ড ও রক্তনালী আছে ভালো অবস্থায়। হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে লেভিট বলেন, ট্রাম্পের বয়সী মানুষদের এ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করানো ভালো। 79 বছর বয়সী প্রেসিডেন্টের বিষয়ে লেভিট আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কার্ডিওভাস্কুলার ইমেজিং ছিল পুরোপুরি স্বাভাবিক। রক্তনালীতে নেই সংকোচনের কোনো চিহ্ন, রক্তের প্রবাহেও নেই কোনো বাধা এবং হৃৎপিণ্ড বা গুরুত্বপূর্ণ রক্তনালীতে দেখা যায়নি কোনো অস্বাভাবিকতা। এক কথায় তার হৃদযন্ত্র চমৎকার অবস্থায় আছে। তার পেটের অংশের ইমেজিংও সম্পূর্ণ স্বাভাবিক। কথাগুলো শুনলে মনে হয় সবই তো ভালো, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। কারণ সাধারণ স্বাস্থ্য পরীক্ষায় MRI খুব কমই হয়, তাই পরীক্ষার কারণ প্রকাশ না করায় আরও বেড়েছে সন্দেহ। হোয়াইট হাউস প্রেসিডেন্টের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পুরোপুরি ও সময় মতো প্রকাশ করছে কিনা এ নিয়েই অনেকে তুলেছেন প্রশ্ন। এদিকে ট্রাম্প বরাবরই তার বয়স ও স্বাস্থ্যের বিষয়ে স্পর্শকাতর। এর স্পষ্ট প্রমাণ পাওয়া যায় তার ঘটানো সাম্প্রতিক এক ঘটনা থেকে। গেল সপ্তাহেই নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের সূত্র ধরে তিনি এর সহলেখক নারী রিপোর্টারকে আক্রমণ করে একটি পোস্ট দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। টাইমসের প্রতিবেদনে ট্রাম্পের কার্যক্ষমতার উপর তার বয়সের সম্ভাব্য প্রভাবের বিষয়টিও দেখা হয়েছিল খতিয়ে। সব মিলিয়ে গল্পটা দাঁড়ালো এমনই এক অবস্থানে, যেখানে MRI রিপোর্ট ভালো হলেও এখনো থামেনি প্রশ্নের ঝড়। কারণ মানুষ জানে ক্ষমতার আড়ালে সবসময় থাকে এমন কিছু অদৃশ্য দেয়াল। হারুদা শামীম, RTV। দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তান। দেশটির নৌবাহিনী সফলভাবে পরীক্ষা করেছে জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা সমুদ্র হোক বা স্থল যে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এই পরীক্ষা শুধু প্রযুক্তিগত সক্ষমতার প্রদর্শন নয়, আঞ্চলিক ভূ রাজনীতিতে যোগ করেছে নতুন মাত্রা। ভোরের নরম আলোয় সাগরের উপর ভাসছে হালকা কুয়াশা, আর সেই কুয়াশার ভেতর দিয়েই হঠাৎ গর্জে ওঠে ইঞ্জিনের শব্দ, কেঁপে ওঠে সাগর। নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ থেকে নিক্ষেপযোগ্য জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। গেল মঙ্গলবার নৌবাহিনী পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR। এক বিবৃতিতে পাকিস্তানের ISPR জানায়, এই ক্ষেপণাস্ত্র জল ও স্থলে থাকা লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। বিবৃতিতে আরও বলা হয়, এই ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক ও উন্নত কৌশলগত বৈশিষ্ট্যে সজ্জিত। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ, জ্যেষ্ঠ বিজ্ঞানী ও প্রকৌশলীরা পরীক্ষা চালানোর সময় ছিলেন উপস্থিত। ISPR এই পরীক্ষাকে বলছে পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় দেশটির নৌবাহিনীর অবিচল অঙ্গীকারের শক্ত প্রমাণ। তারা আরও জানায়, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শামশাদ মির্জা এবং তিন বাহিনীর প্রধানরা অভিনন্দন জানিয়েছেন ক্ষেপণাস্ত্র পরীক্ষায় অংশ নেওয়া ইউনিট ও বিজ্ঞানীদের।
এর আগেও গেল 30 সেপ্টেম্বর পাকিস্তান সেনাবাহিনী ফাত্তা-4 নামে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটা ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে, যেটি 750 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে ISPR। এমন পরীক্ষাগুলো শুধু শক্তির প্রদর্শনী নয়, বরং বুঝিয়ে দেয় ভবিষ্যতের ভূরাজনীতি কোন দিকে নিতে পারে মোড়। সাগরের ঢেউয়ের মতোই আন্তর্জাতিক সম্পর্ক কখনো শান্ত, কখনো উত্তাল। আর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর সেই উত্তাল জলের মাঝে তুলেছে নতুন আলোড়ন। হাওলাদার শামীম, RTV। ইরানের রাজধানী তেহরানের আকাশ হঠাৎই কেঁপে ওঠে রুশ MiG-29 ফাইটার জেটের গর্জনে। কয়েক সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই দৃশ্য আবারও উত্তপ্ত করে তুলেছে মধ্যপ্রাচ্যের সামরিক রাজনীতিকে। প্রশ্ন উঠছে, ইরান কি তবে নতুন যুদ্ধবিমান পেয়েছে রাশিয়ার কাছ থেকে? বিস্তারিত হাওলাদার শামীমের প্রতিবেদনে। ভোরের শহর ভিজে আছে নরম আলোয়, আর ঠিক সেই মুহূর্তেই ইরানের রাজধানী তেহরানের আকাশ কাঁপিয়ে ছুটে যায় রুশ MiG-29 ফাইটার জেট। কয়েক সেকেন্ড পরই ভেসে আসে সনিক বুম, কাঁপিয়ে দেয় আশপাশ। এরপরই উড়ন্ত যুদ্ধবিমানটির একাধিক ফুটেজও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি, ফাইটার জেটটি ইরানের বিমান বাহিনীর, যা কয়েকদিন আগেই যুক্ত হয়েছে বহরে। তেহরানের উপর দিয়ে রুটিন ফ্লাইট পরিচালনা করছিল এটি। বিমান বাহিনীর দেয়া এমন বিবৃতির কথা জানায় সংবাদ মাধ্যমগুলো। এদিকে দীর্ঘদিন ধরেই গুঞ্জন রাশিয়ার কাছ থেকে নাকি ইরান পেয়েছে একটি বড় MiG-29 বহর। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে সেই তথ্য। এমনকি ধারণা করা হয় এগুলো মোতায়েন করা হয়েছে দেশটির ফার্স প্রদেশের সিরাজ বিমান ঘাঁটিতে। রাশিয়ার এই MiG-29 একটি শক্তিশালী এবং দ্রুতগতির চতুর্থ প্রজন্মের সুপারসনিক যুদ্ধবিমান, যার প্রধান পরিচিতি হল এর অসাধারণ তৎপরতা ও সর্বোচ্চ ম্যাক 2.3 গতি। সোভিয়েত আমলে তৈরি করা এই বিমানের মূল নকশা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 এবং FA-18 এর মতো যুদ্ধবিমানকে মোকাবিলা করার জন্যই তৈরি করা হয়েছিল। এটি বিভিন্ন অস্ত্র যেমন রাডার নির্দেশিত বা ইনফ্রারেড নির্দেশিত ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। তাই এই উড্ডয়নের পর গুঞ্জন যেন হয়ে উঠল আরও জোরালো, কারণ তেহরানের আকাশে ফাইটার জেট দেখা মানেই তা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনার নতুন পর্ব। হাওলাদার শামীম, RTV। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক যখন চরম উত্তেজনা ও পারস্পরিক হুমকিতে ঘেরা, ঠিক সেই সময় প্রকাশ পেয়েছে দুই দেশের শীর্ষ নেতার গোপন ফোনালাপের খবর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিকোলাস মাদুরোর সম্ভাব্য এক বৈঠক ঘিরে কথা বলেছেন, এমন দাবি উঠেছে একাধিক সূত্রে। তীব্র কূটনৈতিক অচলাবস্থার মধ্যে এই যোগাযোগ কী প্রভাব ফেলতে পারে, তাই জানবো হাওলাদার শামীমের প্রতিবেদনে। দুই দেশের মধ্যে যেন চলছে দা কুমড়ো সম্পর্ক, চারদিকে টানটান উত্তেজনা। আর ঠিক সেই মুহূর্তেই হঠাৎ এক গোপন ফোন কল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো কথা বলেছেন ফোনে। তারা নিজেদের মধ্যে একটি সম্ভাব্য বৈঠকের বিষয়ে করেছেন আলোচনা, যেন অন্ধকারের ভেতর থেকে পাল্টে দিতে চাইছেন নিজেদের ভবিষ্যৎ। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি অব্যাহত রাখার মধ্যেই এই আলোচনা হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। এ বিষয়ে জানেন এমন দুজন ব্যক্তি জানান, গেল সপ্তাহের শেষ দিকে ফোনে কথা হয়েছিল দুজনের। নাম প্রকাশে অনিচ্ছুক বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলো জানায়, আলোচনায় যুক্তরাষ্ট্রের দুজনের মধ্যে একটি সম্ভাব্য বৈঠকের বিষয় ছিল অন্তর্ভুক্ত। তবে আরেকটি সূত্র জানিয়েছে, বর্তমানে এমন বৈঠকের নেই কোনো পরিকল্পনা। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এমনকি দুই নেতার কথা বলার সময় সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ছিলেন উপস্থিত। এর মাত্র কয়েকদিন পরেই মার্কিন পররাষ্ট্র দপ্তর মাদুরোকে চিহ্নিত করে বিদেশি সন্ত্রাসী সংগঠন কার্টেল দে লস সোলেসের নেতা হিসেবে, এবং ট্রাম্প প্রশাসনেও কার্যকর করে সেই পদক্ষেপ। ফলে ফোন কলকে ঘিরে যে আশা জেগেছিল অন্ধকার শেষের, এর সবকিছুই গেল আরো কঠিন হয়ে। ওদিকে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে ক্যারিবীয় সাগরে ক্রমেই বাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ। মার্কিন কর্মকর্তারা বলেন, তাদের লক্ষ্য নাকি কেবল মাদক চোরাচালান ঠেকানো। তবে তারা এটিও স্পষ্ট করেছেন, প্রয়োজন হলে বল প্রয়োগ করে হলেও ক্ষমতা থেকে সরাতে চান মাদুরোকে। এর আগে গেল অক্টোবরে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, মাদুরো নাকি উত্তেজনা কমাতে তার দেশের তেল ক্ষেত্রগুলোর বড় অংশ দেওয়ার অফারও করেছিলেন। এমনকি মার্কিন কোম্পানির জন্য দিতে চেয়েছিলেন সুবিধাও, কিন্তু শর্ত ছিল ক্ষমতায় থাকবেন তিনি। ফলে মার্কিন কর্মকর্তারা গেল মাসের শুরুতে বন্ধ করে দেন সেই আলোচনা। হোয়াইট হাউস অবশ্য এই ফোনালাপ নিয়ে মুখ খুলতে নারাজ। ভেনেজুয়েলা সরকারও এ নিয়ে দেয়নি কোনো সাড়া। তবে ভেনেজুয়েলার মাদুরো সরকারের ঘনিষ্ঠ দুই ব্যক্তি নিশ্চিত করেছেন, দুই নেতার মধ্যে সরাসরি ফোনালাপের কথা, এবং প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় তারাও দিতে চাননি নিজেদের নাম পরিচয়। হাওলাদার শামীম, RTV। ফিলিস্তিনের গাজার রাফা অঞ্চলে আবারও দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। ইসরায়েলি বাহিনী দাবি করেছে,
ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে 9 জনকে হত্যা করা হয়েছে। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম দাবি করেছে শতাধিক হামাস যোদ্ধা আটকে আছে গাজার একটি টানেলে। সব মিলিয়ে রাফার পরিস্থিতি হয়ে উঠেছে আরো অনিশ্চিত। বিস্তারিত জানাচ্ছেন হাওলাদার শামীম। রাতের অন্ধকার নামতেই যেন আরো ভারী হয়ে ওঠে দক্ষিণ গাজার রাফা শহরের আকাশ। ধুলো, ধোঁয়া আর বিস্ফোরণের কম্পনে কেঁপে কেঁপে ওঠে বাতাস। সেই গুমোট নীরবতার ভেতরেই হঠাৎ ভূগর্ভ থেকে উঠে আসে নতুন এক খবর, যা পুরো দক্ষিণ গাজাকে আবারও ঠেলে দেয় গভীর আতঙ্কে। রাফার মাটির নিচে থাকা একটি সুড়ঙ্গে নাকি সংঘর্ষ হয়েছে, আর সেই অন্ধকার সুড়ঙ্গেই 9 ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি করেছে বর্বর ইসরায়েলি সেনারা। 28 নভেম্বর শুক্রবার সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। ইসরায়েলি সেনারা আরও অভিযোগ করে, এখন পর্যন্ত পূর্ব রাফার ভূগর্ভস্থ সন্ত্রাস কাঠামো থেকে পালাতে যাওয়া 30 জনেরও বেশি যোদ্ধাকে করা হয়েছে হত্যা। তবে ইসরায়েলের দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে এই নীরবতার মাঝেই সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায় প্রায় 200 জন হামাস যোদ্ধা আটকা পড়েছে রাফার একটি সুড়ঙ্গে। তবে তাদের নিরাপদে বেরিয়ে আসার পথ দেওয়ার জন্য হামাস ও মধ্যস্থতাকারীদের অনুরোধে এখনও সাড়া দেয়নি তেল আবিব। গাজা উপত্যকার এই অঞ্চল এখনও রয়েছে ইসরায়েলি সেনাদের দখলেই। গেল অক্টোবরে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েল পৌঁছায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে। যে চুক্তির প্রথম ধাপে রয়েছে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে জিম্মিদের মুক্তি। এছাড়া গাজা পুনর্গঠন ও হামাস ছাড়া নতুন প্রশাসনিক ব্যবস্থাপনা গঠনের পরিকল্পনায় রয়েছে অন্তর্ভুক্ত। 2023 সালের 7 অক্টোবর থেকে আজ পর্যন্ত ইসরায়েল গাজায় হত্যা করেছে প্রায় 70,000 মানুষকে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও দখলদার বাহিনীর হামলায় আহত হয়েছে 1,70,000-এরও বেশি ফিলিস্তিনি। রাফার ভাঙা ইটের নিচে চাপে পড়ে থাকা সেই কান্নার শব্দ, ধুলোর গন্ধে পড়া রাতের ভার ও মায়ের কোলে নিথর হয়ে থাকা শিশুর ঠান্ডা হাত, সবকিছু মিলিয়ে এই যুদ্ধ যেন এক অনন্ত অন্ধকার, যেখানে আলো খুঁজে পাওয়া হয়ে যাচ্ছে আরো কঠিন। হাওলাদার শামীম, RTV। দর্শক, সপ্তাহের বিশ্ব এই পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সমুদ্র দুনিয়া থেকে বিচ্ছিন্ন হবে ইউক্রেন, কড়া হুঁশিয়ারি পুতিনের। তুরস্ক এনেছে পাইলটবিহীন ফাইটার জেট, যা নেই আর কারো কাছে। মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে বেড়েছে শঙ্কা। নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান, সমুদ্র পথেও গড়বে শক্ত প্রতিরোধ। ইরানের আকাশে রুশ ফাইটার জেট, সুপারসনিক যুদ্ধবিমানে কাঁপছে ইসরায়েল। গোপন ফোন কলে ট্রাম্প মাদুরো, পর্দার আড়ালে চলছে নতুন খেলা। গাজায় আবারও নতুন উত্তেজনা, সুড়ঙ্গে ফিলিস্তিনি যোদ্ধাদের হত্যার দাবি ইসরায়েলের। দর্শক, এই ছিল সপ্তাহের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।